তো সরকার যে শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থান, এদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, এদেশের মানুষের একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে ফেল করছে তা না, সরকার অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনার ক্ষেত্রেও ফেল করেছে। পরিচালনায় ভালো ছিল না। আপনারা যারা এখানে সিনিয়ররা আছেন, যারা বিএনপির আগের আমলগুলো দেখেছেন, তারা হয়তো আরও ভালো বলতে পারবেন। এবং ক্রাইসিস ম্যানেজমেন্টে তারা সবসময় খুব বাজে পারফর্ম করে। আমরা দেখেছি যে তারা বলেছিল যে বিদ্যুতের দাম বাড়বে না, কিন্তু বিদ্যুতের দাম 2 বছরের মধ্যে বাড়বে না বলার ঠিক 2 মাস পরে বিদ্যুতের দাম বেড়ে গেছে। এবং বিদ্যুতের দাম বাড়া মানে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। এবং এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে চ্যালেঞ্জটা, এটা প্রত্যেক নাগরিককে, আপনাকে, আমাকে ভোগ করতে হবে। কারণ আমাদের তো আয় রোজগার বাড়ে নেই, সাধারণ জনগণের আয় রোজগার বাড়ে নেই, কিন্তু খরচ বেড়ে যাবে। এর বাইরে আমরা গ্যাসের দাম দেখলাম যে 1200 থেকে 1300 টাকা থেকে এখন প্রায় 1900 টাকার কাছাকাছি, অলমোস্ট 50% গ্যাসের দাম বেড়েছে। মানে এটা গত শেখ হাসিনার আমলে 17 বছরে যা বেড়েছিল, 3 মাসে ততটুকু গ্যাসের দাম তারা বাড়াতে সক্ষম হয়েছে। এবং এইটারও একটা নেগেটিভ ইফেক্ট পড়বে, কারণ বিদ্যুৎ এবং গ্যাসই তো আমাদের যেই ইন্ডাস্ট্রি থেকে শুরু করে প্রত্যেকটা ছোট এবং মাঝারি বিজনেসের মূল এনার্জিটা আসে ওইখান থেকে। তো এটার দাম যখন বাড়বে, স্বাভাবিকভাবে তাদের উৎপাদিত প্রোডাক্টের দামও বেড়ে যাবে এবং এটার প্রভাব আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনে পড়বে সামনের দিনে। তো বিএনপির এই যে অ্যাডমিনিস্ট্রেশন, একই সাথে অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনায় ব্যর্থতা এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ব্যর্থতা, এই সব কিছু মিলিয়ে বিএনপি ইতিমধ্যে অজনপ্রিয় একটি সরকারে পরিণত হয়েছে। আপনারা দেখেছেন যে কোনো একটা জেলায় এমপি অথবা মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানের সামনে চেয়ারে কেউ নাই। আওয়ামী লীগ যেখানে পৌঁছাইতে আওয়ামী লীগের 17 বছর লেগেছিল, সেখানে বিএনপি 3 মাসে তারা সেখানে পৌঁছে গেছে। আমরা শেষ দেখেছিলাম যে শেখ হাসিনার কয়েকটা উদ্বোধন অনুষ্ঠানে তাদেরও দলীয় নেতাকর্মীরা আসে নাই। তো তাদেরকে আমরা তখন কথা বলতে শুনেছি যে তারা টাকা দিছে, কিন্তু নেতাকর্মী নিয়ে আসে নাই তাদের নেতারা। তো একই অবস্থায় বিএনপি চলে গেছে। তো আমরা একটা জিনিস দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানে অনেকে বলে নেপালের সাথে আমাদেরকে তুলনা করে। তো নেপালে যেই পার্টিটা এখন ক্ষমতায় আছে, তারা পার্টি গঠন করেছিল 2022 সালে। তো যখন তাদের গণঅভ্যুত্থান হয়, তখন তাদের এখানে উপজেলা পর্যায়ে বা আমাদের মতো বিভিন্ন ইউনিট পর্যায়ে তাদের কাঠামো ছিল। ফলে যখন গণঅভ্যুত্থানটা হয়, তারা ওই কাঠামোটাকে ধরে নির্বাচনে ভালো ফলাফল করতে পেরেছে। আমাদের তো দল গঠন হয়েছে গণঅভ্যুত্থানের পরে, এবং তারপরেও মাত্র 1 বছরের মধ্যে একটা নির্বাচনে আমরা বাংলাদেশের 3য় রাজনৈতিক শক্তি হিসেবে প্রাতিষ্ঠানিক ভাবে আমাদের জায়গাটা নিশ্চিত করতে পেরেছি। এবং সংসদে আমাদের প্রতিনিধিত্ব এবং ভোটের দিক থেকেও আমরা 3য় রাজনৈতিক দল এখন। তো আমরা এখন আমাদের একটা স্ট্রাকচার আছে সামনে। এটা অবশ্যম্ভাবী, এটার জন্য আপনার আমার খুব বেশি কিছু করা লাগবে না। যে বিএনপি সরকার, তারা যদি অ্যাটলিস্ট অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাটলিস্ট বাংলাদেশের ইকোনমিক সেক্টরটাকে ধরে রাখতে পারতো, তাহলে হয়তো আমি তাদের ব্যাপারে আশাবাদী হতে পারতাম যে তারা তাদের মেয়াদটা শেষ করতে পারবে। কিন্তু যেভাবে ফল করতেছে, তাদের বেশি দিন সময় নাই, এবং সেটার জন্য আপনার আমাকে খুব বেশি কিছু করতে হবে না।